সুপ্রিয় দর্শক, আজ ২১ রাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রাতটি বছরের অন্য সকল রাতের থেকে একেবারেই আলাদা, সেটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে এই যে আজকের রাতটি, এটি ২৫শে মার্চ রাত, যেটি ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময়, সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালিদের উপর নিধনযজ্ঞ শুরু করেছিল। এবং এই রাত ঘড়ির কাঁটায় রাত ১২টার পরই আমরা যে ২৬শে মার্চ ৭১-এ পেয়েছিলাম, সেই ২৬শে মার্চে বাংলাদেশকে স্বাধীন করার জন্য নির্দেশনা এসেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। ফলে এই রাতটি মূলত ৭১-এর এই রাত, যেটি আমরা প্রতি বছর স্মরণ করি এবং আমরা সারা জীবন স্মরণ করব, এই রাতটি ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য চিরজীবনের জন্য একটি স্মরণীয় রাত। এবং এই রাতটি একই সাথে বেদনার, কারণ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, আবার ঠিক তার পিঠে স্বাধীনতার ঘোষণাও এসেছিল। তো এমন একটি রাতে আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি ২৫শে মার্চ কাল রাত ও বঙ্গবন্ধুর পরবর্তী নির্দেশনা। এই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। তারা আপনাদের সবারই পরিচিত। তারা দুজনই মুক্তিযুদ্ধ নিয়ে, গণহত্যা নিয়ে, আমাদের স্বাধীনতার সংগ্রাম নিয়ে তাদের বিস্তর গবেষণা রয়েছে, কাজ রয়েছে, গ্রন্থ রয়েছে। এবং তারা ব্যক্তিগতভাবে নিজেদের জীবনেও তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা পরম্পরার সাথে তারা জড়িত, তাদের পরিবার জড়িত। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার এম এ হাসান। তিনি, আমি আগেই বলেছি, তিনি নিজে একজন চিকিৎসক হলেও তার বিস্তর গবেষণা আছে গণহত্যা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। তিনি ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিরও প্রধান। তার পাশে আছেন মুনতাসির মামুন। তিনি ইতিহাসের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কয়েক দশক অধ্যাপনা করেছেন ইতিহাস বিভাগে। এখন বঙ্গবন্ধু চেয়ারের তিনি প্রধান এবং তার অনেক গ্রন্থ রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, গণহত্যা নিয়ে, স্বাধীনতা সংগ্রাম নিয়ে। তো এমন দুজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি এমন ঐতিহাসিক একটি রাতে, যাদের কাছ থেকে আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটের নানান দিক আসলে জানতে চাইব, শুনতে চাইব, যেটা আমরা বিশ্বাস করি যে আমাদের নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে বিভিন্ন নতুন নতুন তথ্য দিয়ে এবং তার বিশ্লেষণ দিয়ে। আমি শুরুতেই, আমরা যেহেতু এমন একটি রাতে মিলিত হয়েছি আলোচনার জন্য, আমি শুরুতেই খুব ছোট্ট করে দুজনের কাছেই ৭১-এর ২৫শে মার্চ রাত এবং ২৬শে মার্চ, যেদিন বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল, সেই রাত এবং সেই পরবর্তী সকাল ২৬শে মার্চের সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছ থেকে ছোট্ট করে শুনে নিতে চাই। আমি অধ্যাপক মামুন, আপনার কাছ থেকে যদি শুরু করি। আসলে মনে হয় সেদিন, কিন্তু ৪৮ বছর পেরিয়ে গেছে। আমার মনে হয় আমাদের জেনারেশনের কাছে সবসময় সেটি মনে হবে সেদিন। কেননা যদি একটা হিসেব ধরি, আমরা ৬০-এর দশক থেকে ৭০ থেকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা বা সাংস্কৃতিক যেসব ঘটনা বা আন্দোলন, প্রত্যেকটির সঙ্গে কম বেশি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত। আমরা এইভাবে বলতে পারি, এই সময়কালটা ৬০-এর দশক থেকে যদি ৭০ ধরি এবং তারপরে ৮০ও ধরি, তাহলে বলতে হবে যে সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত বা বাংলাদেশের ইতিহাস করার সময়। আমাদের জেনারেশন এই নিয়ে গর্ব করতে পারে যে আমরা ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলাম, ইতিহাস নির্মাণেও আমরা ছিলাম এবং ইতিহাসের সঙ্গে সঙ্গে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। ২৫শে মার্চের কথা যদি বলি, আজকে দ্বিধা নেই স্বীকার করতে যে গণহত্যা বিষয়টা আমাদের কাছে একেবারে একটা অজানা বিষয়। আমরা আন্দোলন করেছি, রাস্তায় গুলি হয়েছে, মার খেয়েছে, সবাই চলে গেছে, এরকম একটা বিষয়। তো মার্চের ১ তারিখ থেকে যে আন্দোলনটা শুরু হলো, সেই আন্দোলনে আমার মনে হয় আমাদের জেনারেশনের, কমপক্ষে শহরের কেউ যোগ দেয়নি এমন লোক কিন্তু খুব কম পাওয়া যাবে। বিশেষ করে আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম এবং সংবাদপত্রের সঙ্গে, আমরা সবাই কিন্তু সেই সঙ্গে যুক্ত ছিলাম। তখন স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ করছে নিজেদের, কারফিউ ভেঙে মানুষ বেরিয়ে পড়ছে, জয় বাংলা বলে গুলি খাচ্ছে। কিন্তু আমরা ভাবছি যে স্বাধীনতা আমাদের
সমাসন্ন বা আমরা স্বাধীনতা পাব। 25শে মার্চের কথা খেয়াল আছে যে এখন পর্যন্ত যেটা হচ্ছে 25শে মার্চের বিকেলে মানে দুপুর থেকে আমরা যদি শুরু করি আস্তে আস্তে দেখলাম যে অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাট খালি হয়ে আসছে। কেন আমরা ঠিক তখনও ধরতে পারিনি। আমার সঙ্গে আমার বন্ধু শাহরিয়ার কবির ছিল, আমরা বোধহয় রানার পত্রিকার একটা কাজ সেরে আমরা ফিরছিলাম, তো দেখলাম যে আস্তে আস্তে রাস্তা খালি হয়ে যাচ্ছে। শাহরিয়ার মহাখালীতে থাকতো, আমি থাকতাম পল্লবী, তখন একটা নিরিবিলি জায়গা মিরপুরের সেদিকে। বিকেলবেলা যখন বাসে পৌঁছেছি তখন রাস্তাঘাট মোটামুটি নির্জন হয়ে গেছে। এখন 25 তারিখে মিরপুর এলাকাটা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মূল ঢাকা থেকে। কেননা ঢাকাতে যখন এই আক্রমণগুলি শুরু হয়, যদি আমরা রাজারবাগ, আমি একটুখানি যদি করি, যে আপনি তখন কোন এলাকায় থাকতেন? পল্লবী, মিরপুরের পল্লবী। তা আমরা যখন বাসায় পৌঁছে গেছি, কথা হচ্ছে যে ঢাকার খবরটা তখন জানি না, কিন্তু মাঝরাতে অস্পষ্ট গোলাগুলির আওয়াজ শুরু হলো এবং আমি আমার চাচা অধ্যাপক বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের সঙ্গে থাকতাম। আমরা ছাদে উঠে দেখি 12টা বাজে, তখন বিভিন্ন জায়গায় আগুনের শিখা দেখা যাচ্ছে, কিন্তু আমরা তখনও কিন্তু বুঝতে পারছি না যে কি হচ্ছে। এবং কিছুক্ষণ পরে দেখলাম যে সেনাবাহিনীর কিছু লোক টহল দিচ্ছে রাস্তায়। তা আমরা ছাদে নিচু হয়ে দেখছি কিছু কিছু অস্পষ্ট গোলাগুলির আওয়াজ তখনও মিরপুরে কিন্তু হয়নি, এটা কিন্তু মূল শহরে হচ্ছে, শহর তো সেখান থেকে অনেক দূরে। আমরা কিন্তু খালি আগুনের শিখা দেখতে পাচ্ছি। ওই সময় আহমেদ সফা আমাদের সঙ্গে খুব পরিচিত, উনি ছিলেন তোপখানা রোডে। উনি একটা ফোন করলেন যেখানে গোলাগুলি শুরু হয়ে গেছে এবং আগুন লাগানো হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তারপরে কিন্তু লাইন কেটে গেল, আমরা কিন্তু আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। 25শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত ঢাকা শহরে কি হয়েছে আমরা কিন্তু জানি না। আমরা জানি মিরপুরের ঘটনা কি হয়েছে। আমরা 26 তারিখে যখন সকালে অস্পষ্টভাবে বোধহয় আকাশবাণী থেকে আবার সোনার বাংলা গানটা শুনতে পারলাম এবং বললো যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন আমরা বুঝলাম যে কিছু একটা হয়েছে। কিন্তু আমরা তখন ব্যতিব্যস্ত বিহারীদের নিয়ে, যে তারা আস্তে আস্তে রাস্তায় নামছে, পুলিশরা আস্তে আস্তে, একটা থানা ছিল পল্লবীর সামনে, সরে যাচ্ছে। তখন মিরপুর দেখতে হবে কিন্তু প্রত্যন্ত মানে ফাঁকা এলাকা, কিন্তু মিরপুরে তখন গণহত্যা শুরু হয়নি। কিন্তু 26 তারিখের বিকেলের থেকে আমার মনে হয় বা 27 তারিখে আমরা দেখলাম মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এবং ওখান দিয়ে তুরাগ নদীর ওই দিক থেকে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, কারণ পুরো এলাকাটি তো গ্রাম। আমার এখনো একটা জিনিস পড়ে আছে, একটি বাচ্চা ছেলে 8-9 বছরে আসছে, আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, বলে এদিকে যাচ্ছি লোকের সঙ্গে। তোমার বাবা মা কোথায়? বললো মেরে ফেলেছে মানে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। সে নৈর্বিক্ত হয়ে বলছে, মানে শখটা এমন, সে বলতে পারছে না এবং চলে যাচ্ছে। আমি খুব সংক্ষেপে বলি, আমরা ঘেরাও হয়েছিলাম, সেনাবাহিনী দূরে ছিল কিন্তু বিহারীদের দ্বারা, এবং আমরা একটা ঘরে আশ্রয় পেয়েছিলাম যেদিন 28 বা 29 তারিখে হয়। একটা ঘরে আমরা 14-15 জন মানুষ, বাচ্চা সহ, আর বিহারীরা ঘিরে ফেলেছে পুরো দিকটা। একজন বিহারি ভদ্রলোক আমাদের আশ্রয় দিয়েছিলেন, অবাঙালি, বন্দুক হাতে নিয়ে। তারা বলছে যে ভিতরে বাঙালি আছে, বের করে দাও। উনি বলছেন যে কোনো বাঙালি এখানে নেই, আমার বাসা, তোমরা এখানে ঢুকতে পারবে না। এবং ওই লেট দেয়ার বি লাইটের যে একটি দৃশ্য আছে অবিকল, এবং একটি ছেলে কেঁদে উঠছে, তার মা তাকে মাথা চাপা দিয়েছে, সবাই আতঙ্কে কেন সে কাঁদছে। মানে আমি সেই মুহূর্তগুলি আমার এখনো মনে পড়ে। আমরা তো তখন খুবই তরুণ। তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে আমি যখন আমার বাসায় ফিরছি, হঠাৎ দেখলাম আমাদের পাশে এক ডাক্তার ভদ্রলোক ছিলেন, তাকে তাড়া করে ফিরছে কিছু লোক, এবং তাকে এনে সামনে রাস্তার মোড়ে এনে তাকে ফেলে দিল এবং লোহার শিক দিয়ে তার চোখ টুক গেঁথে ফেললো, তাকে মেরে ফেললো, ফেলে ম্যানহোলে ফেলে দিল। অনেক পরে যখন নাকি দেশ স্বাধীন হলো, এই ম্যানহোল খুলে একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল, জুতো পরো, জাস্ট একটা কঙ্কাল। আমাদের বোধহয় 30 তারিখের দিকে আমাদের পাশের এক ভদ্রলোক ছিলেন দোতলা বাড়িতে, আমরা সেখানে আশ্রয় নিয়েছিলাম। তার এক আত্মীয় ছিলেন বোধহয় এয়ারফোর্সে বা কিছু, তিনি একটা গাড়ি নিয়ে এলেন। তো আর্মির পোশাক টোশাক দেখে কেউ কিছু বলল না। তখন আমাদের বিভিন্ন জনের যে গাড়ি ছিল, আমরা লাইন করে এক একটা গাড়িতে 7-8 জন করে উঠে আমরা যখন মিরপুর দিয়ে আসছি কল্যাণপুর দিকে, ঢাকার দিকে, তখন বিভিন্ন জায়গায় লাশ পড়ে আছে, মানে মানুষ বিরান, কোনো লোক নেই, মাঝে মাঝে মুখে রুমাল বাঁধা অবাঙালিরা ঘুরছে। আমরা ঢাকায় পৌঁছবার পরে আমি জানলাম যে কি হয়েছে। ডক্টর হাসান, এই যে দেখেন যে একটা ইন্টারেস্টিং জিনিস অধ্যাপক মামুন বললেন যে উনারা যখন একটা ঘরে আটকা পড়েছিলেন, যে বাঙালি কে আছে বের করে দিতে বলেছে,
তো আমরা মানে ঐতিহাসিকভাবেই জানি যে বাঙালিদের নিধন করা এটা হচ্ছে তখন পাকিস্তানি হানাদার বাহিনীর একমাত্র এজেন্ডা, যে বাঙালিকে নিধন করে ফেলতে হবে। তো আপনি নিজেও এই 25শে মার্চ রাত এবং 26শে মার্চ সকাল 71-এ, তখন আপনারাও ঢাকায় ছিলেন, তো আপনার অভিজ্ঞতাটা যদি দর্শকদের জন্য, নতুন প্রজন্মের জন্য বলেন সংক্ষেপে। দেখুন, আমাদের জন্য মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু 69-এ যখন আমরা পাকিস্তানি শাসকদের বলতে পারেন যে ফার্স্ট নেইলটা পুঁতে দিলাম, তখনই কিন্তু পাকিস্তানি শাসকদের মনে ওই যে বাঙালি নিধন বা বাঙালিকে আপনার শায়েস্তা করতে হবে এই পরিকল্পনাটি আসে। এবং এরই ধারাবাহিকভাবে, অর্থাৎ বাঙালি যখন সিভিল রাইট, পলিটিক্যাল রাইটের জন্য লড়ছিল, এবং বিশেষ করে মার্চের সময় যখন কিনা আমরা বুঝতে পারছিলাম 7ই মার্চের পরে, তখন কিন্তু একটা যুদ্ধ ভাব আমরা বুঝে নিয়েছি, যুদ্ধ হবে, যুদ্ধ করতে হবে, কিভাবে করব, কিভাবে প্রস্তুতি নিব, সেটা কিন্তু আমরা ঠিক আমাদের কাছে স্পষ্ট ছিল না। তা বঙ্গবন্ধু যে নির্দেশনা, ওটাকে কিন্তু অধিকাংশ লোকের গ্রিন সিগন্যাল হিসেবে নিয়ে নিয়েছিল। এটা কি 7ই মার্চের ভাষণ, এবং সেই থেকে কিন্তু মোটামুটি প্রস্তুতি ছিল। এই বিষয়টা আমি অবগত ছিলাম এই কারণে, আমার ফাদার ছিলেন তখন পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের দ্বিতীয় প্রধান এবং খুব ইম্পর্টেন্ট পজিশনে ছিলেন, এবং আমাদের ওই স্থাপনা পাহারায়, অর্থাৎ আমরা থাকতাম সেন্ট্রাল মেডিকেল স্টোর, সেন্ট্রাল ল্যাব ইত্যাদি ইত্যাদি যে তেজগাঁ আছে ওই এলাকাটাতে, ওর উপরই দোতলা বাড়িতে আমরা ছিলাম। অসংখ্য আমাদের স্টাফ অবাঙালি এবং বাঙালি, এবং 1 প্লাটুন পুলিশ। আমার ভাই লেফটেন্যান্ট সেলিম, ও ছিল ইউটিসিতে, ইউটিসির সে লিডার ছিল। ও এর আগে ঢাকায় 64-এ, তা কাজেই ওর অভিজ্ঞতা ছিল বেশি, এবং আমরা দুজনই পাকিস্তান রাইফেল ক্লাবের মেম্বার ছিলাম। আমাদের একটা রাইফেল ছিল এবং 200 গুলি ছিল বাসায়। আমরা ওই গুলি এবং রাইফেল নিয়ে প্রস্তুত হলাম যে যদি ওরা আসে তাহলে আমরা এই রাইফেল দিয়ে ঠেকিয়ে দেব। এটা কি 25শে মার্চ রাত? 25শে মার্চের আগেই কিন্তু আমাদের প্রস্তুতি। এবং আজিজ নামে আমাদের একজন 4র্থ শ্রেণীর কর্মচারী ছিল, এবং সে খুব আপনার অ্যাক্টিভ একজন আওয়ামী লীগের কর্মী ছিল। সে কিছু ধারালো অস্ত্র ওই ফ্যাক্টরি থেকে বানিয়ে আনলো, যে যদি ইনকেস অবাঙালিরা কেউ পাকিস্তানে হামলা করে তাহলে এটা দিয়ে লড়বেন। এই কথাগুলো আসছে এই কারণে, তখন কিন্তু ঢাকার বাইরে কোনো কোনো স্থানে অবাঙালিরা সাথে বাঙালিদের একটা সংঘাত হচ্ছিল, ময়মনসিংহে, রংপুরে, ইত্যাদি জায়গায়, সৈয়দপুরে, এবং 23 তারিখে রংপুরে অলরেডি কিন্তু একটা অ্যাটাক হয়ে গেছে 23শে মার্চ। এবং 23শে মার্চ যেদিন ওই পতাকা তুলে, বাংলাদেশে পতাকা তোলা হয় সারা বাংলাদেশে, এমনকি পিলখানা তোলা হয়, সেদিন মিরপুরে তোলা হয়েছিল। এবং মিরপুরে ওই দিনই কিন্তু বিহারিরা একটা জ্বালাও পোড়াও করে, এবং তারা ওখানকার মিরপুরে কয়েকজন লোককে তাড়া করে, এবং 24 তারিখে বোধহয় আবু তালেব সাহেবকে বোধহয় তারা আক্রমণ করার চেষ্টা করে। এটা হলো মিরপুরের ঘটনা। যেহেতু আমাদের ওয়ার্কাররা মিরপুর থেকে আসতো, আমরা কিন্তু অবগত ছিলাম যে কি ঘটছে বা কি হতে পারে। এবং আমার বাবার কিছু বন্ধু ছিলেন সামরিক বাহিনীতে, তারাও একটা আভাস দিয়েছিল। তো এই প্রেক্ষিতে আমরা পুলিশদের সাথে আমার ভাই যোগাযোগ করে বলছে যদি আক্রমণ করে তাহলে আমরা কি করব। আমাদের বাসার সামনে এবং সার্ভে অফ ইস্ট পাকিস্তান, একপাশে 7 রাস্তা, একপাশে হলি ক্রসের কাছে লেভেল ক্রসিং, পিছনে আপনার পলিটেকনিক আর বিজি প্রেস, এই পুরো এলাকাটায় 37 জন পুলিশ কে কি করবে এই পরিকল্পনা কিন্তু মোটামুটিভাবে 24 তারিখের মধ্যে ঠিক করে ফেলা হয়। আমার ভাই ট্রেনিং দিচ্ছিল ওই ঢাকা হলে, এবং বিশেষ করে ইকবাল, তখন ইকবাল হল, পরে জহুরুল হক হলে, সেখানকার ছাত্রদের রাইফেলের ট্রেনিং দিচ্ছিল। সেই এটা আপনার সেলিম, লেফটেন্যান্ট সেলিম আর কি। তারপর চলে আসে ওই তারিখে আপনার সন্ধ্যা থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম কী যেন হচ্ছে। আমাদের এক ক্লোজ রিলেটিভ ছিলেন, সে খুব পাকিস্তানের আস্থাভাজন, কিন্তু আমার বাবার বন্ধু। তারা এরকমভাবে ফিসফিস করে বলল সম্ভবত ইপিআর পিলখানাটা ঘেরাও হচ্ছে কিছুক্ষণের মধ্যে। এটা 25শে মার্চ সন্ধ্যার মধ্যে আমরা কিন্তু হুইসপারিং জানছি। 9টার মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দাঁড়িয়ে যাব। পুলিশদের বলা হলো যে তোমরা ট্রেঞ্চ খোঁড়ো, ব্যারিকেড লাগাও।
ট্রেঞ্চ করা খুব ডিফিকাল্ট ছিল। এটা তেজগাঁ এলাকায়? তেজগাঁ মানে অর্থাৎ আপনার সেন্ট্রাল মেডিকেল স্টোর, 7 রাস্তা, আপনার সার্ভে অফ ইস্ট পাকিস্তান, এবং ওখানে একটা রেল গেট ছিল, আপনার হলিক্রস থেকে যে রেলটা যেত ওখানে একটা গেট ছিল। এবং এরপরে ইতোমধ্যে কিন্তু আমরা সার্ভে অফ ইস্ট পাকিস্তান, আমার এক মামা কাজ করতেন, আমার আপন মামা, তিনি আমাদের কিছু ম্যাপ দিয়েছিলেন এবং যে কোথায় কি করতে হবে আগে থেকে একটা প্রস্তুতি ছিল। যথারীতি আপনার 9টার সময় আপনার ব্যারিকেড তৈরি, ব্যারিকেড কিন্তু আরও অনেক জায়গায় হয়েছিল। ফার্ম গেটও একটা ব্যারিকেড তৈরি হয়েছিল, গোপীবাগে ব্যারিকেড তৈরি হয়েছিল, আপনার জগন্নাথ হলের সামনে ব্যারিকেড তৈরি হয়েছিল, এবং যারা যারা জড়িত ছিলেন তাদের কাউকে আমরা চিনতামও, যে নামও চিনতাম। একটা ছেলের নাম মনে আছে, পরিমল, জগন্নাথ হলের। তা এই অবস্থাতে আপনার আপনার পাকিস্তানিরা মানে রাত্রি 11:30 দিকে যখন কিংবা 11:35 হবে প্রথম আমরা ট্রেসার বুলেট দেখলাম। আকাশ লাল হয়ে গেছে, গোলা ছুটছে, কাছে নাখালপাড়া এবং ড্রাম ফ্যাক্টরি, ওখানে কিন্তু তারা ফ্লেয়ার এবং আগুনে বোমা ছুটছে। সেটা আমিই দেখেছি, আর অনেকেই দেখেছে, আমার মা, সবাই আমরা উইটনেস করলাম। আমরা তখন কিন্তু বাসা ছেড়ে, যখন সবাই লুকোচ্ছে, আমরা কিন্তু বাসা ছেড়ে কিন্তু নেমে গেছি। নেমে, কেন আমরা না থাকলে পুলিশরা থাকবে না, আমরা বলে কয়ে 4 জন পুলিশকে পাঠালাম সার্ভে অফ ইস্ট পাকিস্তানের উপরে। এবং আর কজন গেল তারা নিশ্চয়ই স্বেচ্ছায় তারা সামনে এগোলো ওই লেভেল ক্রসিংয়ের কাছে এবং রেলওয়ে ক্রসিংয়ের কাছে। পিছনে পিছনে তারা নিজেরা বুঝে সুঝে আসছিল, ওয়্যারলেস তাদের সচল। ইতিমধ্যে পাকিস্তানিরা আপনার মনে করেন ঘর করে আপনার মনে করেন তাদের ট্র্যাঙ্ক যাচ্ছে। কিছুক্ষণ পরে 11:35 থেকে 12টার মাঝখানটার সময়টাতে আমরা বেশ কিছু লোকের জয় বাংলা শুনলাম। সালমার বলে একটা হোটেল ছিল ফার্মগেটের কাছে, একটা বার ছিল সেখানে। এবং কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা আপনার মনে করেন হার্ডলি বোধহয় 12 মিনিট কিংবা 11 মিনিট ছিল, কিংবা এরকম হইচই, কিছু হালকা হালকা গুলির শব্দ মিশে গেল। একদম শুধু ঘর ঘর শব্দ আর গোলা, একদম ঠাঠা ঠাঠা গুলি ছুটছে। ওই সময়টা কিন্তু আমাদের পুলিশ যারা, তারা কিন্তু কিছুটা ভয়ে কাঁপতে থাকলো। এবং একটি গাড়ি কারওয়ান বাজার এবং ওই হলিক্রসের মাঝখানে যে রাস্তাটা ওটা দিয়ে আপনার যখন পাস করে, তখন ভয়ে ওদের মধ্যে একজন গুলি ছুড়ে দেয়। গুলি ছোড়ার সাথে সাথে তারা কিন্তু গুলি ছোড়ে না, তার গোলা ছোড়ে। গোলা ছোড়ার পরে আরও ভয়ে ওই পুলিশরা একদম নিস্তব্ধ হয়ে যায়। আমাদের হাতে যে রাইফেল দিয়ে ওটা তো মোকাবেলা করা একেবারে অসম্ভব। এবং তারা আর্ম ভেহিকেল, এবং তারা কিন্তু একটা গাড়ি চলে যায়, পরপর কয়েকটা গাড়ি পরে যায়, ছোট ছোট গাড়ি, সেগুলো কারওয়ান বাজার পিছন দিকে যায়, মানে অর্থাৎ সামনের দিকে না যায়, পিছন দিকে যাচ্ছে। আমরা রাত 2:38 কি এরকম সময় পর্যন্ত কিন্তু আমরা তখন রাস্তায়, আমাদের দিকে কোনো কিন্তু আর কোনো পাকিস্তানি কোনো ভেহিকেল আসলো না। প্রচণ্ড গোলাগুলি। এবং ওই অবস্থায় আমাদের 26শে মার্চের সকাল, তখন ওখানে একটা গাড়ি আসলো, ঘোষণা করলো এই ব্যারিকেড যদি এত মিনিটের মধ্যে সরানো না হয়, পাশে যত বাড়িঘর আছে সব গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নিজ দায়িত্বে যারা করেছে বা যারা করে নাই, আশেপাশে যারা আছে, এই ব্যারিকেড এবং সব তুলতে। বাই দ্যাট টাইম কিন্তু অধিকাংশ পুলিশ কিন্তু রাইফেল টাইফেল ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে। এবং তারা যাওয়ার সময় বলছিল রাজারবাগের পতন হয়েছে, এবং সেটা কিন্তু 2:35-38 এরকম সময়। ইন্টারেস্টিং হচ্ছে, যদিও ওই সময় মনে হয়েছে পতন হয়েছে, আসলে ওই সময় বাংলাদেশের জন্মের মানে সশস্ত্র যুদ্ধের যা শুরু হয়েছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা ওই দিন আমি পরে জেনেছি, কারণ আমি পরে সেটি একটা কাজে যুক্ত ছিলাম। আমাদের ওখানে ছাড়া পিলখানার 3 নম্বর গেটে একটা সিভিয়ার ফাইটিং হয়, ওটা তখনকার ইপিআররা করে। রাজারবাগে তো আপনার ওই 100 মানে ধরেন আপনার 2.5 ঘন্টার একটা আপনার 32 পাঞ্জাবের বিরুদ্ধে একটা আপনার রেজিস্ট্যান্স ছিল। গোপীবাগে আর একটা হয়, এরকম জগন্নাথ হলের সামনে হয়। এবং আমি বলবো যে 25শে মার্চ যেমন আমাদের স্বপ্নভঙ্গের, অনেকের জন্য স্বপ্নভঙ্গের সময় ছিল, তেমনি স্বপ্নের বীজ বপনের সময় ছিল। এবং স্বাধীনতার বীজটা কিন্তু যেটি ছিল সেটি কিন্তু সবে অঙ্কুরিত হচ্ছে ওই 25শে মার্চ। আচ্ছা, আমি একদম আপনার কথা থেকে অধ্যাপক মামুন, যে আপনি
শুরুতে যে বক্তব্যটি দিয়েছেন সেখানে আগেই বলে নিই যে আপনাদের যে স্মৃতি 25শে মার্চ রাত এবং পুরো মুক্তিযুদ্ধ, আমি জানি এটা আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শুনতে পারি, কিন্তু আমাদের যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমরা একটু দ্রুত চলে যাচ্ছি। যে কিন্তু আপনার প্রথম বক্তব্যে একটা জিনিস আপনি বলেছেন যে আপনি নিজে গবেষক গণহত্যা নিয়ে, কিন্তু গণহত্যা আমাদের এখানে একটি অচেনা অজানা বিষয়। মানে কেন আপনার মনে হচ্ছে যে 48 বছর পর দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা মুক্তিযুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদ হয়েছে, এখানে 2.5 লক্ষের বেশি মা বোনেরা, 4.5 লাখ, মানে 2.5 লাখ থেকে 4 লাখ 5 লাখ একটা ফিগার বলা হয়, তারা তাদের সম্ভ্রম বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। কিন্তু কেন 48 বছর পরে এসে আপনার মনে হচ্ছে যে গণহত্যা একটি অচেনা অজানা বিষয়? না, তখনকার অবস্থাটা তো দেখতে হবে। 1971 সালে আগে কি আমরা কখনো গণহত্যা ওইভাবে দেখেছি? আমরা দেখেছি যে রাস্তায় মিছিল হচ্ছে, এখনো অচেনা বিষয়। এখন অচেনা বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি, তখন 71 সালের 25শে মার্চের আগে তো গণহত্যা আমাদের কাছে, আমরা বাঙালি তো কখনো গণহত্যার সম্মুখীন হয়নি, আন্দোলন করেছে, মারা গেছে। কিন্তু ব্যাপকভাবে যেটা গণহত্যার আমি বলতে চাচ্ছি যে মাত্রাটা আমাদের বুঝতে হবে। এখানে একাডেমিক অনেক তর্ক করা যায়, যেমন আজকাল মাস মার্ডার অনেক কিছু বলছে, এথনিক ক্লিনজিং, কিন্তু একাডেমিক তর্ক দিয়ে আমাদের এই গণহত্যার নিরূপণ করার কোনো কারণ নেই। ডক্টর হাসানও জানেন, আমরাও জানি যে মানুষকে একটা বিশেষ লক্ষ্যেই মারা হয়েছে। ওইটাকে যদি আমরা খালি ধরি তাহলেই গণহত্যা। এটা এথনিক ক্লিনজিং এর মধ্যে হয়, মাস মার্ডার হয়, কিন্তু আমরা একটা ব্যক্তির জন্য গণহত্যা বলছি। আস্তে আস্তে গণহত্যাটা যখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তারা শুরু করলো, এবং আমরা ধরেন আমি মিরপুর থেকে ঢাকায় পৌঁছাবার পরে তারপরে তো আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে স্কেল অফ যে ইয়েটা, সেটা আমরা তো বুঝতে পেরেছি। এবং 9 মাস পুরোটা তো তখন আমাদের আপনি শুধু তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ না বা বাংলাদেশের গণহত্যা না, আপনি বিশ্বের বিভিন্ন দেশে যেই গণহত্যাগুলো ঘটেছে সেগুলি নিয়েও আপনার বিস্তর পর্যবেক্ষণ রয়েছে, এই ইতিহাসগুলো আপনি ঘাটাঘাটি করেছেন। আমি যদি একটু জানতে চাই যে অন্যান্য দেশের যে গণহত্যার যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং আমাদের এখানে গণহত্যার যে বিভিন্ন বৈশিষ্ট্য, এগুলোকে যদি তুলনামূলক বিশ্লেষণের জায়গায় আপনি দেখেন, তাহলে আমাদের গণহত্যার মধ্যে আপনি কোন কোন জিনিসগুলো কয়েকটা বিষয় বলি বিশেষভাবে। এতদিন পরে এগুলি দেখে একটা যে বিষয় মনে হচ্ছে, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্টের কথা আমরা সবাই বলি, এবং হলোকস্টে আমরা ধরেই নেই যেটা খালি ইহুদি নিধন করা হয়েছে। আসলে তা তো নয়। কমিউনিস্টদের, সোশ্যালিস্টদের, প্রোগ্রেসিভদের সবাইকে মারা হয়েছে, কিন্তু এটা চলে গেল খালি ইহুদিদের মধ্যে হয়েছে, এক ধরনের রাজনীতির মধ্যে কাজ করেছে, কিন্তু হলোকস্ট হয়েছে। কিন্তু সেটা 4 বছরে ধরেন 1 কোটির মতো লোক মারা গেছে। এখানে আমরা 9 মাস, আচ্ছা জায়গাটা কত ছোট, ইউরোপ কত বড় ব্যক্তিতে হয়েছে, ঠিক আছে। এবং এর মধ্যে যদি আমি রাশিয়াকেও ইনক্লুড করি, তাহলে কত বড় একটা এলাকায় আমাদের কতটুক 54,000 বর্গ মাইলের মধ্যে সামান্য এলাকা, 56,000। আপনি সেখানে যদি দেখেন 30 লক্ষ 9 মাসে, এটা হচ্ছে আমাদের যেটা আমরা মানি সংবিধানে, কিন্তু এখন তো আমরা জরিপ বা অন্যান্য করে দেখছি যে সংখ্যা অনেক বেশি হতে পারে, ঠিক আছে। আমি সেটার মধ্যে যাচ্ছি না। 30 লক্ষ যদি আপনি ধরেন, তাহলে 9 মাসে 30 লক্ষ লোক হত্যা করা, এটা কিরকম দাঁড়ায়? যেহেতু জনঘনত্ব বেশি ছিল, যেমন চুক্টো করে কয়েক ঘন্টায় 10,000 মেরে ফেলেছে। পাহাড় তুলে বিভিন্ন জায়গায়, এখন আমরা আগে যেগুলি আমরা জেনেছি মারা হয়েছে, কোথাও 5 জন, 10 জন, 15 জন, 1,500 চলেছে এটা। এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী তারা যদি ম্যাক্সিমাম বলেছে 12,000 করে আমরা ধরি গড়পড়তা, তাহলে কিন্তু এটা 30 লক্ষ ছাড়িয়ে যায়। একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবাই গণহত্যার শিকার হয়েছে। আমি যদি খালি অবাঙালিদের এবং তাদের সহযোগীদের, মানে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগীদের বাদ দিই, খালি যে আওয়ামী লীগের, হ্যাঁ নির্দিষ্টভাবে আওয়ামী লীগের বা মুক্তিযোদ্ধা বা হিন্দু সম্প্রদায় মারা হয়েছে, কিন্তু তার বাইরে কি মারা হয়নি? প্রচুর লোক মারা হয়েছে। অনেক যারা কেউ রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল, সাধারণ মানুষ, তারাও শ্রমজীবী, দিনমজুর। আপনি খালি ওইটা চিন্তা করেন যে আমি মনে করি যে গণহত্যাটা 1 তারিখ থেকে, এইভাবে ধরবেন 1 তারিখ থেকে, যখন নাকি রাত্রেবেলা ডিমতলির এই যে আমাদের যে কাটাবন যেটাকে আমরা বলি, যে বস্তি ছিল তখন, এই যে রাতের বেলা বলছে যে জয় বাংলা বলে বেরোচ্ছে, যে কারফিউ ভাঙিলাম, হ্যাঁ বলে তারা বেরোচ্ছে, গুলি খাচ্ছে, মরে যাচ্ছে। প্রতিদিন আপনি দেখেন সারা দেশে কতজন করে মানুষ মারা গেছে। যদি সেটাকে আপনি আদি পর্ব ধরেন গণহত্যার, এবং 25 তারিখ থেকে বড়, তাহলে প্রতিদিন মানুষ হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। এবং প্রতিদিন মানুষ যে পালিয়ে গেছে,
মানে শরণার্থী শিবিরের আমরা কিন্তু এটাকে গণহত্যার মধ্যে অন্তর্ভুক্ত সাধারণত করি না, কিন্তু এটাকে করতে হবে। আপনার শরণার্থী শিবিরও যদি কমপক্ষে রক্ষণশীল হিসেবে 5 লক্ষ মানুষ মারা গেছে, তাহলে সংখ্যাগুলি কিরকম দাঁড়ায় আপনি দেখেন। ইন্টারেস্টিং। তারপরে এখানে আমাদের গণহত্যায় যারা শিকার হয়েছে, শুধু আমরা 25শে মার্চ কাল রাত কথা বলি, বিষয় চলে আসছে। এটা কোনো তাৎক্ষণিক ব্যাপার হচ্ছে না। ডাক্তার হাসান যেরকম বলেছেন 69 থেকে যদি আমি অতটা আমি এখানে জাস্ট 25শে মার্চ থেকে যদি শুরু করি বিষয়টা, আগের ব্যাপার তো আছে। আমাদের যে গণহত্যা জাদুঘর করেছি আমরা খুলনায়, সেখানে আমরা একটা দলিল আমাদের প্রদর্শনীতে আছে, টাইপ করা কাগজ। এটা বাওয়ানির বাসায় পাওয়া গিয়েছিল, অর্ধেক অংশ। এটা হচ্ছে নিয়াজির লেখা একটি পরিকল্পনা কিভাবে বাঙালিকে দমন করতে হবে। মূল বিষয়টাই গণহত্যার, যে বাঙালিকে কিভাবে দমন করতে হবে। তাই বলছে যে এদেরকে হত্যা করতে হবে, তাদেরকে যেটা একসময় ভিয়েতনামাইজেশন বলা হতো, যে সব বাঙালিদের মানে পাকিস্তানের কি বলে যেন পাকিস্তানি সেনাদের দ্বারা ধর্ষণের মাধ্যমে এমন সন্তান উৎপাদন হবে যারা পাকিস্তানের অধীনে থাকবে। তারপরে পেশাজীবীদের সবাইকে হত্যা করতে হবে এবং তাদেরকে কোনো অধিকার দেওয়া যাবে না, অবাঙালিদেরকে অধিকার দিতে হবে, অস্ত্র দিতে হবে। এই ধরনের অনেকগুলি বিষয় আছে। এটা পড়ে আমার মনে হয়েছে যে অনেকদিন আগে থেকেই তো এটা তো অপারেশন সার্চলাইটের কথা আমরা তো জানি, কিন্তু গণহত্যার নির্দিষ্ট ছকটিও কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল। তাদের একটা ধারণা ছিল আমার মনে হয় যে যদি 10,000, 20,000, 30,000 বেড়ে ফেলা যায়, বাঙালি তো আর এত দেখেনি এত মৃত্যু, তাহলে তো তারা দমিত হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে বঙ্গবন্ধু এমনভাবে সবাইকে তৈরি করেছিলেন, এবং 7ই মার্চে যেটা ডাক্তার হাসানও বললেন এবং আমরাও বলি, যদি 7ই মার্চের ঘোষণাকে আমরা স্বাধীনতার ঘোষণা হিসেবেও ধরতে পারি, আপনার 26শে মার্চে বঙ্গবন্ধু বলেছেন কি না বলেছেন কিছু আসে যায় না। ওই যে 7ই মার্চে যদি বললেন স্বাধীনতা, মুক্তি এবং স্বাধীনতা এবং অস্ত্র নিয়ে করতে হবে। আমি অনেক দিন আগে, প্রায় 20 বছর আগে, আমি অনেক জায়গায় এটা বলি, আমরা তো ধরে গণহত্যায় প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি মারা গিয়েছে। আপনি যদি আমরা একটা জরিপ করেছিলাম বিভিন্ন অঞ্চলে একেবারে তৃণমূল পর্যায়ে, যেখানে ধরেন অনেকে একটা বাক্য সম্পূর্ণ করতে তাদের কষ্ট হয়, যে আচ্ছা 7ই মার্চের বক্তৃতা কি আপনি শুনেছিলেন? অধিকাংশ বলেছেন আমরা শুনেছিলাম। কিভাবে শুনলেন? কারণ ট্রানজিস্টার তো সবখানে ছিল না, বলে কেউ এসে বলেছে বা ট্রানজিস্টারে শুনেছি, মানুষের মুখে মুখে শুনেছে। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, সারা দেশের মানুষ 7ই মার্চ শুনেছে। আরেকটা বিষয় হচ্ছে যে পরের দিনও তো এটা রেডিওতে, আমার যদ্দূর মনে পড়ে রেডিওতে এটা প্রচার করা হয়েছিল। 2 নম্বর, কোন বিষয়গুলি আপনার মনে আছে? প্রথম কথা তারা বলছে যে আমাদের মনে আছে যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই দিয়ে তোমাদের রক্ষা করতে হবে। যে এইটা। আরেকটা কি বলে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনি দেখেন সাধারণ মানুষ পুরো বক্তৃতার মধ্যে কি করছে, ওই বার্তাটা সে নিয়ে নিয়েছে, মানে তোমাদের যা কিছু আছে তা দিয়ে লড়তে হবে। এবং ডাক্তার হাসানও যেরকম বললেন বা আমরাও দেখেছি, 26 তারিখ থেকে কিন্তু লিটারেলি প্রাথমিক প্রতিরোধটা কিন্তু যার যেটা আছে সেটা দিয়ে কিন্তু লড়াই করেছে 26শে মার্চ থেকে। ধন্যবাদ অধ্যাপক মামুন। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমরা বিরতির পর আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা জানেন যে আজকের এই 25শে মার্চ কাল রাত্রি এবং এই রাত শেষেই যে বাংলাদেশের স্বাধীনতা সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল 71-এ, সেই ঐতিহাসিক রাত নিয়ে আমরা আলোচনায় আছি আপনাদের সামনে। আমাদের সাথে আছেন অধ্যাপক মুনতাসির মামুন, তিনি একজন ইতিহাসের শিক্ষক এবং যিনি মুক্তিযুদ্ধ গণহত্যা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। ঠিক একই রকম আছেন আরেকজন গবেষক ডাক্তার এম এ হাসান। আমরা তাদের সাথেই কথা বলছিলাম বিরতির আগে। আমাদের 71-এর এই 25শে মার্চ রাত্রে যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা এবং বাঙালি নিধন শুরু করেছিল, সেই পর্বটা মূলত আমরা আলোচনায় ছিলাম। এখন আমরা এই পর্বে এসে একটা আলোচনাটার একটা ভিন্ন একটি জায়গায় আমরা যেতে চাই। সেটা হচ্ছে যে এই যে 26শে মার্চ গণহত্যার পরে, ঠিক গণহত্যাটা বাঙালির জন্য যেমন ভীষণ বেদনার একটা পর্ব,
আবার ঠিক এইটার পিঠাপিঠিভাবে যে গৌরবের পর্বটা আছে সেটা হচ্ছে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা এবং বাঙালি জাতি স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে আনুষ্ঠানিকভাবে ঝাঁপিয়ে পড়া। এই যে এই পর্বটা যে শুরু হলো 25শে মার্চ রাত্রে গণহত্যার ঠিক পিঠেই, এই পর্বটা তখন তো এরকম মোবাইলের যুগ ছিল না, তখন ইন্টারনেট ছিল না। যেমন অধ্যাপক মামুন বললেন যে একটা ফোন, ল্যান্ড ফোন, জাস্ট একটা মেসেজ কেটে গেছে, পুরোটাই হচ্ছে সরকার নিয়ন্ত্রিত ল্যান্ড ফোন। তো সেই সময় এই যে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সশস্ত্র যুদ্ধটাকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা 26শে মার্চ থেকে কতটা সহজ ছিল আসলে ওই সময়, এটা হয়তো 19 সালে এসে আমরা হয়তো অনেকে কল্পনাই করতে পারবো না, কিন্তু আপনাদের অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের বোঝার জন্য যদি বলেন। দেখুন, আমি প্রথমে অধ্যাপক মামুন সাহেবের যে একটা যে স্টেটমেন্ট, যেটা আমি ছোট্ট একটা যোগ করে নিই, যেমন আরেকটি বিষয়, বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণাটা দিলেন, উনি যে মেসেজ পাঠালেন, সেটাও তো ব্যাপকভাবে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়, তবু মানুষ কিন্তু জানে যে স্বাধীনতার জন্য আমরা অলরেডি নেমে পড়েছি। যেটা হলো সেটা হলো যে কথাটা উনি বলছিলেন যে 5 বছরে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে আপনার জার্মানিতে এবং পূর্ব ইউরোপ মিলে এবং ইউরোপের একটা বড় অংশ মিলে ইহুদি এবং পূর্ব ইউরোপের একটা ব্যাপক অংশ এবং আপনার রাশিয়ানদেরকে মিলে পার্টিকুলারলি যে গণহত্যাটি চালানো হয়, কারণ গণহত্যাটা ওখানে ছিল, রেস্ট আমি বলবো যে যুদ্ধে নিহত হয়েছে প্রায় 4.5 কোটি লোক নিহত হয় সেই যুদ্ধে, আমার জানা মতে, অবশ্য ভুল হতে পারে। এবং তার মানে যদি সেই আলোকে যদি বিচার করেন, সময় এবং ভৌগোলিক পরিধিতে এই দুটো যদি আপনার ইকুয়েশন করেন, বাংলাদেশের গণহত্যার মতো অত সিভিয়ার গণহত্যা রুয়ান্ডাতে হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটি বিষয় হলো এই যে গণহত্যার পরিকল্পনাটি কিন্তু তারা শুধু আপনার ওই অপারেশন সার্চলাইটের সময় করেননি। 69-এর সময় যখন ডক্টর জোহাকে যখন হত্যা করে, তখন আমার ভাই তার সাথে ছিলেন, সেলিম। এবং যারা জগন্নাথ হলে যখন যাদেরকে যারা হত্যা করা হয়, তাদের 2-1জনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তাদের যে সৈন্যরা তাদের সাথে যে কথা বলে, যেহেতু তারা শিক্ষিত, সেই কথার মধ্যে তাদের 69-এর সূত্র ধরে বা ওই রেফারেন্স ধরে তারা যে রেশ, যে ক্রোধ ব্যক্ত করেছে যে আইয়ুব খানকে তোমরা এরকম করেছো, হ্যাঁ তোমাদেরকে বাঙালির বাচ্চা তোমাকে আমি দেখিয়ে দেবো, এইরকম করে যে করেছে, তাতে বোঝা যাচ্ছে যে তখন থেকেই তারা ওই বাঙালিকে, যেটা ডক্টর মামুন যেটা বলছিলেন, যে ওই আপনার বুদ্ধিজীবী এবং জাতীয়তাবাদী বিশ্বাসী অংশ এবং হিন্দু সম্প্রদায়, যাদেরকে তারা মনে করতো এরাই উস্কানিদাতা বা এরাই বুদ্ধি পরামর্শ দিচ্ছে বা এরাই অন্যতম আপনার পৃষ্ঠপোষক, তাদেরকে হত্যা করার পরিকল্পনাটা কিন্তু তখনই নেওয়া হয়। এবং বিভিন্ন জায়গায় আমরা পরে জানতে পেরেছি আমার রিসার্চের মাধ্যমে, বিভিন্ন জায়গায় তারা গোপনে কিছু লোককে নিয়োগ করে, এবং কি শিক্ষকদের মধ্যে থেকে, যাদের তালিকাও আমার কাছে আছে, এবং যারা এখন অনেকে পরবর্তীতে যারা একটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে পরিচিত হয়েছেন, তারা আপনার নিয়োগ করে যে এদের মধ্যে কে মুক্তিযুদ্ধের পক্ষে আছে আর কাদেরকে আপনার যদি সরিয়ে দেওয়া যায় এই আন্দোলন থেমে যাবে। এই ছকটা কিন্তু ওই 70-এর নির্বাচনের আগেই প্ল্যান 1 এন্ড প্ল্যান 2 হিসাবে আপনার ঠিক করে নেওয়া হয়। অর্থাৎ 71-এর পুরো 9 মাস তো সেই ছক ধরেই, অর্থাৎ প্ল্যান 1 যে নির্বাচনে হারাতে পারতো একরকম, নির্বাচনে বঙ্গবন্ধু জিতেছে, প্ল্যান 2 এখন সেই আপনার কথা যেটা আপনি বলছেন। ইভেন এই গণহত্যা তো আমাদের যে 16ই ডিসেম্বরের যে বিজয়, আমরা বলি সাধারণভাবে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত চালানো হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ড বিজয়ের পরেও চলেছে। আমার ভাই 72 সালে জানুয়ারিতে আপনার ভাই শহীদ হয়েছে। কিন্তু যেই জিনিসটা দর্শকের জন্য এখন একটু জানতে চাই, যে এই যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিলেন, ঘোষণা দিয়ে দিলেন 26শে মার্চ, এবং মুক্তিযুদ্ধ এটা যে সংগঠিত হলো, তখন এই জিনিসটা আসলে কতটা আসলে সহজ মোটেই ছিল না, কিন্তু সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া হয়? আচ্ছা, এটা হলো যে আপনার ওই 26 তারিখ রাতে আমি আপনার পরবর্তী ডিফারেন্ট আর্মি অফিসার্স এবং যারা ওই যুদ্ধে সক্রিয় ভূমিকা
গ্রহণ করেছে তাদের সবার সাথে মোটামুটি আমার কথা হয়েছে, বিশেষ করে আপনার অল সেক্টরসের বেশিরভাগের সাথে কথা হয়েছে, এবং সেটা আমরা একটা বই আকারও আপনার ওটা আমরা লিপিবদ্ধ করি। সেখানে দেখা যাচ্ছে যে একটি সিগন্যাল আসে হলো আপনার ইপিআর থেকে। ইপিআরের একজন আপনার ওয়্যারলেসে যারা কাজ করতো তারা যখন আক্রান্ত হয় সমস্ত সেন্টারে অল যে আউটপোস্টগুলোতে তারা সিগন্যাল পাঠিয়ে দেয় যে আমরা আক্রান্ত, তোমরা যার যা আছো সেটা নিয়ে তোমরা কিন্তু প্রতিরোধ করো। এবং এরা হলো সেই ইপিআর যারা 23শে মার্চ পিলখানা মতো জায়গায় পতাকা তুলেছিল। দে আর সো মাচ মোটিভেটেড। এবং পুলিশ থেকে একই রকমভাবে রাত্রেবেলা কিন্তু সিগন্যাল পাঠানো হয় যে এইভাবে কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, আক্রান্ত হওয়ার পরে অর্থাৎ রাত্রি 11:30 12টার দিকে যে আক্রান্ত হয়েছি এবং তোমরা কিন্তু তোমরা সব জায়গায় কিন্তু তোমরা প্রোটেকশন নাও। একইভাবে বঙ্গবন্ধুর সাথে যে সম্পর্ক ছিল যেটা কিনা চট্টগ্রামে হয়েছে, চট্টগ্রামে আপনার যে আওয়ামী লীগের যারা কর্মী ছিলেন এবং নেতা ছিলেন তারা কিন্তু মাইকে মাইকে আপনার ঘোষণা করছেন। আমার ওখানকার সিডিএর চেয়ারম্যান ছিল আমার শ্বশুর, এবং আমরা জানি পরবর্তীতে বিভিন্ন খোঁজখবর নিয়ে এবং সেখানে এবং মাইকে মাইকে আপনার প্রচার করা হয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা তারা কানে শুনেছি কিনা আমরা জানি না, কিন্তু এইটি চিটাঙের প্রত্যেকটি লোক যারা 71-এ জীবিত ছিলেন বলবেন যে ওই রাতে সারা চিটাং শহরে কিন্তু এই মাইকিং চলেছে। আমি এই জায়গাটা একটু আপনাকে দুঃখিত যে থামিয়ে দিয়ে বলছি যে এই যে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা, মানে এই যে মাইকে মানুষ জানছে বিভিন্ন ওয়্যারলেস মেসেজে, আমি যদি ভুল না করে থাকি আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু বঙ্গবন্ধুর যে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে সেটাই কিন্তু তারা খবর করেছিল। আমি আপনার কথা সূত্র ধরে বলি। প্রথম কথা, আমি এটাতে গবেষণা করেছি, একটা বই বেরিয়েছে বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতা এনেছিলেন। 66 সাল থেকে উনি মোটামুটি ভারতের সঙ্গে একটা যোগাযোগ করে এবং 69 সালে ইন্দিরা গান্ধী এবং এদের সঙ্গে একটা মোটামুটি পরিকল্পনা করেন। আপনি পরবর্তীকালে দেখা যাচ্ছে যে উনি 23-24 মার্চ তাজউদ্দিন, নজরুল ইসলাম এবং ছাত্র কিছু নেতাদেরকে নিয়ে বসে কে কী করবে, কোথায় কলকাতা উঠবে, কীভাবে করবে, সব কিছু কিন্তু তিনি বলে গিয়েছিলেন। এবং তাজউদ্দিন এবং এনারা যে পৌঁছলেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, কোনখানে এমন নিদর্শন আছে যে 12 দিনের মাথায় মানে বা 20 দিনের মাথায় বা 15 দিনের মাথায় একটা সরকার গঠন করার কোনো নজির কি কোথাও আছে? মানে যখন যুদ্ধে মানে আমরা তখন আমরা জানি না বঙ্গবন্ধু নেই, কিন্তু তারপরেও কিন্তু 10ই এপ্রিল থেকে যদি শুরু করেন একটা সরকার গঠিত হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। তিনি এগুলি ছক করে গিয়েছেন, কিন্তু হয়তো বিচ্যুতি হয়েছে। এটা হচ্ছে একটা দিক। 2 নম্বর হচ্ছে ডক্টর হাসান যে কথাটা বললেন, অধ্যাপক আনিসুজ্জামানের লেখা আছে তার একটা বিবরণে যে 26শে মার্চে তারা কিন্তু রাস্তায় লিফলেট পেয়েছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন 26শে মার্চ 71। আমাদের জাদুঘরে, গণহত্যা জাদুঘরে আমরা পিটিআই এর, এটা শাহরিয়ার কবির আমাদেরকে দান করেছেন, শিলং থেকে পিটিআই এর যে নিউজ যাচ্ছে যে বঙ্গবন্ধু ইজ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স, শিলং থেকে এটা পিটিআই রিপোর্টে যাচ্ছে, সেই ইয়েটা আমাদের কাছে আছে, আমরা সেটা দেখেছি। আনন্দবাজার পত্রিকায় যদি দেখেন 27 তারিখে পুরো সংখ্যাটা আমাদের বাঁধানো আছে, সেখানেও বলা হচ্ছে যে স্বাধীনতা ঘোষণা করেছে, যেটা সবখানে বলেছেন। আরেকটা বিষয়, আমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ইনস্টিটিউট করি, সেখানে একটা জাদুঘর করেছিলাম, আমার খেয়াল আছে। সেই জাদুঘরে আমি একটা টেলিগ্রাম রেখেছিলাম, এখন তো এটা নেই, কোথায় তারা ফেলে দিয়েছে কে জানি না। এটা চুয়াডাঙ্গার ওসির একটা টেলিগ্রাম তিনি পেয়েছেন, সেখানে লেখা আছে যে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা এক একটা টেলিগ্রামে কিন্তু এক এক রকম, কিন্তু মূল কথা স্বাধীনতা ঘোষণা করেছে এবং এটা সিল মারা 26 তারিখের। অর্থাৎ এখন যে যা বলুক, আমরা শুনি কি না শুনি, 25শে মার্চের মধ্যরাতের পরে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন। এবং সেই কারণে পিটিআই বলেন, আচ্ছা পিটিআই এর কথা ছাড়ি, অন্যান্য পত্রপত্রিকা তো বিদেশে পশ্চিমা গণমাধ্যমে এটা দিয়েছে। এটা কিভাবে হলো? 1 2 নম্বর, আমি তো টেলিগ্রাম নিজে দেখেছি, আমি নিজে সংরক্ষণ করেছি। আনিসুজ্জামান স্যার তো আর যাই কথা কিন্তু অসত্য লিখবেন না, ডক্টর হাসান বলছেন। তো আপনি এগুলি তো দেখা যায় যে 26 তারিখে মোটামুটি, তারপর থেকে 30 তারিখের মধ্যে জানা হয়ে গেছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। আরেকটা বিষয়, এই স্বাধীনতা ঘোষণা নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু 3টা বিষয় আমাদেরকে কিন্তু এখন মানতে হবে, আমরা পছন্দ করি না করি এবং রাজনীতি ওই ক্ষেত্রে করতে হবে। একটা হচ্ছে
যে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র, যেটা আমাদের সংবিধান উপক্রমণিকা হিসেবে আছে, সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার লেখা আছে। এক, আপনি সংবিধান মানলে সেটা আপনাকে মানতে হবে। দুই, ৭২ সালে বঙ্গবন্ধু যেই ভাষণ দিচ্ছেন জাতীয় সংসদে, সেখানে কিন্তু উনি পরিষ্কার বলছেন যে এত তারিখে আমি এই ঘোষণা দিয়েছি ইত্যাদি ইত্যাদি। সেটা হচ্ছে দুই, যেটা জাতীয় সংসদের। তৃতীয়ত হচ্ছে কিছুদিন আগে বিচারপতি খায়রুল হকের যে রায়, স্বাধীনতা ঘোষণা, সেখানে তো এত বড় একটা বই বেরিয়েছে যে ওনার যে রায়টা প্রচুর প্রমাণ দিয়ে দেখিয়েছে যেটা করেছে। সুতরাং কোনো অবস্থাতে এই ঘোষণা নিয়ে আমাদের আরাপের কোনো কিছু নেই, এটাই মানতে হবে। না মানলে এটা দেশদ্রোহিতা, এটা একদম পরিষ্কার ভাষায় বলে দেওয়া উচিত। আপনার যে মূল বিষয়টা ছিল তারপর কি হয়েছে, 25শে মার্চ 26শে মার্চের সন্ধিক্ষণ, অর্থাৎ গণহত্যা হয়েছে দেখে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটা আমাদের কাজ আজকে ফিরে দেখি সহজ হয়েছিল। যে কারণে এটাকে কেউ বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ হিসেবে বলতে পারেনি, কেউ এটাকে গৃহযুদ্ধ হিসেবে বলতে পারেনি, কারণ আমরা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে গণহত্যার পরে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা আমাদের ডিফেন্ড করতে চেয়েছি, শেষ পর্যন্ত গণহত্যার কারণে আমাদের অস্ত্র তুলে নিতে হয়েছে। এটা কিন্তু বড় কারণ, মানে লিগ্যাল পয়েন্ট, আমাদেরকে বাধ্য করা হয়েছে ওই জায়গায় যেতে। এক, দুই নাম্বার, এটা গৃহযুদ্ধ নয়, কারণ স্বাধীনতার ঘোষণা দিয়ে এটা শুরু হয়েছে এবং তারপর স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে আমরা যুদ্ধ করেছি। সুতরাং সবকিছুতেই এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। যে কারণে আমরা বলি বোধে প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার, সেটাও ভুল। এটা হচ্ছে বাংলাদেশ সরকার, 1971 সালে বাংলাদেশ সরকার, এবং সেই সরকারের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, এটা কিন্তু মানতে হবে। অনেক সব অফিসার, অনেক মুক্তিযুদ্ধ অনেক কথা বলেন, কিন্তু মনে রাখতে হবে এই প্রথম, আমি আবারও বলছি, প্রথম একটা সিভিল কর্তৃত্বের অধীনে সভ্য দেশে যেভাবে সশস্ত্ররা পরিচালিত হয়, এখানেও কিন্তু সেটা হয়েছে। সুতরাং এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরকারে ছিলেন, একটা সিভিল কর্তৃত্ব ছিল, এবং সেই সিভিল কর্তৃত্বের অধীনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। এটাই হচ্ছে মূল কথা। এবং বঙ্গবন্ধু আগে পরিকল্পনা করে গিয়েছিলেন, কিন্তু সেই পরিকল্পনা আরও বিস্তৃত হয়েছে এবং সেভাবে যুদ্ধটা কিন্তু পরিচালিত হয়েছে। আমি একটু আপনার থেকে চলে যেতে চাই ডাক্তার হাসান, আপনার কাছে। এই যে দেখেন মুক্তিযুদ্ধ, গণহত্যা, মানে বাংলাদেশের ইতিহাসের সাথে এটা সারা জীবন এই ইতিহাসটা একদম খোদাই করে লেখা থাকবে। কিন্তু 48 বছরে আমরা যদি একটু পেছনে তাকাই, যে এই ইতিহাসটা আমরা নতুন যত প্রজন্ম আসছে স্বাধীনতার পরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা কতটুকু ছড়িয়ে দিতে পেরেছি সব স্তরের মানুষের কাছে, আপনার কি পর্যবেক্ষণ? দেখুন, আমি কয়েকটা কথা বলি। যখন 1999 এর পরে আপনার যখন বিএনপি সরকার আসে, তখন একটা কথা আমি বারবার বলতে চেষ্টা করেছি বিভিন্ন পত্রিকা, জনকণ্ঠ আমাদের পত্রিকা ছিল, যেটা কিনা আমাদের ব্যাপকভাবে তখন সমর্থন দিয়েছে ওই বিএনপির কুশাসনের আমলে। মানে আপনি 2001-এর পরে কথা বলছি। সেটা হলো, এক হলো পুরো জাতিকে আপনার স্বপ্ন দেখিয়েছে এবং একত্রিত করেছিলেন বঙ্গবন্ধু। ওয়ান ইউনিফাইড একটা ড্রিম উনি তৈরি করেছিলেন। এ বিষয়ে বিতর্ক করে আমরা একটা আপনার মনে করেন স্টাডি করেছিলাম আপনার ওই আমাদের জেনোসাইড আর্কাইভ এবং ইসের থেকে, ওয়ার্কাইভ থেকে। দেশের 70% লোক যারা যুদ্ধে যেয়েছে তারা কিন্তু ওই 7ই মার্চকে মাথায় রেখে কিন্তু যুদ্ধে গিয়েছে। অর্থাৎ 7ই মার্চে অনুপ্রাণিত হয়ে দুটো জরিপ মিলে গেল। দ্বিতীয় বিষয়টা হলো, অলমোস্ট প্রায় সব যারা মুক্তিযুদ্ধে ছিল, যেহেতু সামরিক বাহিনীর সাথে আমি প্রথম থেকে জড়িত, একদম 25শে মার্চ, আমি 31শে মার্চ সামরিক বাহিনীর সাথে জড়িত, তারা কিন্তু এক বাক্যে স্বীকার করেছে যে আমরা 7ই মার্চকে গ্রিন সিগন্যাল হিসাবে নিচ্ছি, ইনক্লুডিং জিয়াউর রহমান। এবং ওই 7ই মার্চে ঘোষণার পরে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন রকম মিটিং হয়েছে। আপনার মনে করেন চিটাগংয়ে মিটিং হয়েছে, ওই আপনার ওখানকার যিনি ছিলেন ব্রিগেডিয়ার মজুমদার অ্যান্ড আদার্স, এবং তারা কিন্তু ওই মিটিংয়ে যেটা আলাপ করেছেন ওটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন, কিংবা এই বঙ্গবন্ধু যে ডাক দিয়েছেন এটা কিভাবে বাস্তবায়ন করবেন। আর একটা বিষয় যেটা ডক্টর মামুন বললেন, 4 এপ্রিল আমাদেরকে, আমি প্রথম গেলাম তেলিয়াপাড়া, এবং সেদিন একটা মিটিং হয়, এবং মিটিংয়ে আপনার জেনারেল ওসমানী এবং সব যারা পরবর্তী সেক্টর কমান্ডার হয়েছেন, তখনও হননি, সবাইকে ডাকা হয়। আমি, আমার ভাই সেলিম সেখানে উপস্থিত ছিলাম আমাদের ওখানে ওই রাতে। 4 এপ্রিল
আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে একটি সরকার গঠিত হয়ে গেছে। সরকার কিন্তু তখন গঠিত হয়নি, ৭১-এর ৪ এপ্রিল, এবং সেই মেসেজটি ওখানে চলে এসছে। আমার জানা মতে তাজউদ্দিন সাহেব কিন্তু ওসমানী সাহেবকে বলেছেন সবাইকে একত্রিত করো, ৪ এপ্রিলই আপনার কিন্তু সিদ্ধান্ত হয় যে এইভাবে সারা দেশে যুদ্ধ পরিচালনা করা হবে এবং একটি সিভিল গভর্নমেন্টের আন্ডারে এবং একটি একক নেতৃত্বের অধীনে। এবং অর্থাৎ 10 তারিখে যে ঘোষণা আসলো আপনার, তার কিন্তু অনেক আগেই কিন্তু আপনার মানে এই সিদ্ধান্ত কিন্তু সব হয়ে গেছে, এবং যে আপনার একটি সরকার গঠিত হচ্ছে সেটা একটা সময়ের ব্যাপার, কারণ ভিতরে ভিতরে কিছু আপনার চলছিল, মানে রাজনৈতিক প্রস্তুতি এবং পরিকল্পনা কিন্তু ভেতরে ভিতরে ছিল, যেগুলি এরকমভাবে এটা করা যায় না, ধারাবাহিকভাবে ছিল নয় আপনার। এটা এত অগ্রসর ছিল, বাস্তবিত হয়েছে, এত অগ্রসর ছিল যে এটা কিন্তু বাই দ্যাট টাইম, বাই 3 এপ্রিল ভারত সরকারের কিন্তু সাথে কিন্তু আমাদের যে তথাকথিত প্রবাসী সরকারের কিন্তু যোগাযোগ হয়ে গেছে। এবং আমার সাথে একজন ওখানে দেখা হলো, ব্রিগেডিয়ার পান্ডে বলে একজনের সাথে দেখা হলো। অলরেডি কিন্তু সে আমাদেরকে বাংলাদেশের স্বাধীন বাংলার কথা হচ্ছে এবং বঙ্গবন্ধুর ঘোষণার কথা আমার সাথে বললেন যে তোমরা তো স্বাধীন হয়ে গেলে, এটা বলেছেন 3 তারিখে। এবং ব্রিগেডিয়ার পান্ডে তিনি খুঁজছিলেন যে তোমাদের নেতা জেনারেল ওসমানী সে কোথায়, তখন তিনি কর্নেল ওসমানী সে কোথায়, এই খুঁজতে খুঁজতে তিনি এই কথাটা বললেন। ডক্টর হাসান, একটু আমি আপনাকে থামিয়ে দিতে, যেটা যে আমরা তো মানে দীর্ঘ ইতিহাস আলোচনা করতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের সময় সংক্ষেপ বলে আমি যে জিনিসটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই যে আজকে আমরা অনেক কিছু বলছি যে রাজনৈতিক পরিকল্পনা ছিল, যেটার ধারাবাহিক শুধু বাস্তবায়ন হয়েছে 9 মাসের যুদ্ধে, আমরা এই ইতিহাস, গণহত্যার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের যে রাজনৈতিক ইতিহাস, কতটুকু আমাদের দেশের সাধারণ মানুষের কাছে গত 48 বছরে সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছে বলে মনে করেন আপনি? আমি মনে করি যে এই সরকার 2008 সনের পর 9 সনে এই সরকার আসার আগে আপনার বলতে পারেন 80% কিংবা 90% কথা জনগণকে জানানো হয়নি। যা কিছু জানানো হয়েছে এই 9 থেকে আপনার এই বর্তমান পর্যন্ত গত 10 বছরে যেটুকু জনগণ জেনেছে, কিন্তু তাদের অন্তরে এই মুক্তিযুদ্ধের ইতিহাস গেঁথে দেবার জন্য যেভাবে পরিকল্পনা করা প্রয়োজন ছিল তার অনেক কিছু হয়েছে। আমি মনে করি আরও অনেক কিছু করার আছে, যাতে তারা বুঝতে পারে যে একটি সিভিল গভর্নমেন্টের অধীনে বঙ্গবন্ধুর নিচের সারিতে যারা বসেছিল সামরিক বাহিনীর, আপনি যদি ক্রনোলজিক্যালি সাজিয়ে দেন বা একটা যদি আপনার তাদের প্রতিমূর্তি স্থাপন করেন, তাহলে বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধটা কিভাবে একটি স্বপ্নকে ঘিরে বাস্তবায়িত হয়েছে। ধন্যবাদ। অধ্যাপক মামুন, একই প্রশ্ন আপনার কাছে, যে আপনি একই সাথে শিক্ষক, মানে যদিও আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, কিন্তু আমাদের এখানে দীর্ঘ অভিযোগ যে আমাদের স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে আমি বলছি সময় যেহেতু খুবই কম। হ্যাঁ, প্রথম কথা, আমরা যারা চর্চা করি, এটা আমার ব্যক্তিগত মত, আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনো খুব কম জানি। এখন গত কয়েক বছর ধরে বিভিন্ন গবেষণায়, যেমন একজন আমার সঙ্গে পিএইচডি থিসিস করেছে, তার একটা বইয়ের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের স্বাস্থ্যসেবা, যেটা অনেকে হয়তো জানে না। এরকম প্রচুর কিছু কিন্তু আমরা নতুন নতুন পাচ্ছি, গণহত্যার নতুন হিসেব পাচ্ছি। বৌদ্ধভূমিতে উনি বিস্তারিত কাজ করেছেন এবং বীরাঙ্গনাদের উপরে ওনার হিসাবে হচ্ছে 4.5 লক্ষ। আমরা আগে শুনেছিলাম 5-6 লক্ষ থেকে 2 লক্ষে নেমে এসছে, কিন্তু 4.5 লক্ষ তো ওনার, এবং আমি ওনার বইয়ের বেস ধরে আমি হিসেব করে দেখেছি এটা 5 লক্ষ কমপক্ষে। তো সুতরাং অনেক কিছুই আমরা জানি না, সব কিছু দখল হয়ে গেছে, বৌদ্ধভূমি সব কিছু স্মৃতি অবলোপনের চেষ্টা করেছে। এটা একটা রাজনৈতিক ব্যাপার ছিল, যেটা বিএনপি জামাত, আমি পরিষ্কার ভাষায় বলি, তারা করতে চেয়েছে, এখন ইতিহাসটাকে ধ্বংস করতেছে। 2 নম্বর হচ্ছে এই সরকার এসছে, এই সরকার আমলেই তো আমরা চর্চাটা করতে পেরেছি, যেটা উনি বললেন। কিন্তু এই সরকারও, যেটা গত 30 বছর অপশক্তিরা যেভাবে একটা মানুষ জগতে আধিপত্য বিস্তার করে রেখেছিল, এই সরকার কিন্তু সমন্বিতভাবে সেই মানসিক আধিপত্য দূর করার জন্য যে নতুন যে ভাবাদর্শ, সেটা করতে কিন্তু সম্পূর্ণ সফল হয়েছে, এমন কথা আমি বলবো না। 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াবার জন্য 20টা বছর আন্দোলন করেছে আমি ইতিহাসের শিক্ষক হিসেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডক্টর হারুনের চেষ্টায়
আপনার কলেজগুলিতে প্রত্যেক বিভাগকে 100 নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হবে, সেটাও লিখে দিয়েছে, সিলেবাস করে দিয়েছে সব কিছু। কিন্তু ইউজিসি অর্ডার দিয়েছিল, কারণ আমি প্রস্তাব করেছিলাম যে এই দেশে এত বিশ্ববিদ্যালয় হবে, সেখানে বাংলা ভাষা সাহিত্যের উপরে বিভাগ থাকবে না, ইতিহাসের উপর বিভাগ থাকবে না, এটা একটা রাষ্ট্রদ্রোহিতা বলে আমার কাছে মনে হয়েছে। তারা নির্দেশ দিয়েছিলেন যে এই দুটো বিভাগ খুলতে হবে, তারা বই করে দিয়েছেন, সিলেবাস। অধিকাংশ বিশ্ববিদ্যালয় সেটা মানেনি। এই যে একটা নৈরাজ্যজনক অবস্থা, আমার দেশের ইতিহাস আমাকে আমার সরকার জানার বন্দোবস্ত করতে দিচ্ছে না, এই ঘটনা কিন্তু পৃথিবীতে খুব বিরল। পৃথিবীর সব দেশে আগে নিজের ইতিহাস পড়তে হয়। এই জায়গাটা বিরাট একটা ঘাটতি রয়ে গেছে। এবং যে কথাটা উনি বললেন যে 80% জানতেন, আমি তো মনে করি এখন আমরাও পুরোপুরি জানি না। সুতরাং আমি মনে করি গণহত্যা দিবস যে হয়েছে, যেটা যে আন্দোলনে আপনিও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, এখন থেকে কিন্তু এই যে 25শে মার্চ যে গণহত্যা দিবস পালিত হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই গণহত্যার উপর যেন গুরুত্ব আরোপ হচ্ছে, গণহত্যার বিষয়টা এখন সবাই জানবে। একইভাবে বিভিন্ন বিষয়ের উপরে করে সমন্বিত একটা প্রচেষ্টা নেওয়া উচিত। এবং এই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং কি বলবো যে এটাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কিন্তু একটা সরকারি বিষয় এখানে দরকার। আমি একটা কথা বলি, সরকারি চেষ্টায় কি এতদিনে একটা আর্কাইভ হতে পারতো না, মুক্তিযুদ্ধ আর্কাইভ? আমি অনেকবার গেছি, লিখিত প্রস্তাবও দিয়েছিলাম, হয়নি। তাহলে কি কাজ করতে চাচ্ছেন মন্ত্রণালয়রা? আপনি যদি একটা ভাবাদর্শ, বঙ্গবন্ধুর কথা যদি এত বলেন আপনি, তো বঙ্গবন্ধুর 100 বছর পূর্ণ হতে যাচ্ছে, তো সেই উপলক্ষে করেন না কেন যে বঙ্গবন্ধুর যে ভাবাদর্শ, যে মুক্তিযুদ্ধের সঙ্গে যেটা যুক্ত, বঙ্গবন্ধুকে যদি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত না করেন তো বঙ্গবন্ধু থাকেন না। তো তাহলে আপনারা কেন এই ভাবাদর্শ দুটো মিলিয়ে সেটা আপনারা আধিপত্য বিস্তারের কেন চেষ্টা করছেন না? এটা যতদিন না হবে ততদিন আমরা বলবো আংশিক কাজ করতে পেরেছি, কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্ভব হয়নি। আমি জাস্ট সর্বশেষ একদম 1 মিনিট করে বা আধা মিনিট, যে এই যে আমরা মন্ত্রণালয়, সরকার সবার উপরে একটা প্রত্যাশা যে ইতিহাসটা সচেতন করার জন্য উদ্যোগ নেওয়া, রাজনৈতিক দলগুলো যারা প্রকৃতপক্ষে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে, প্রভাবিত করে, তাদের কি কোনো দায়িত্ব এখানে পালন করবার নেই যে মানুষকে ইতিহাস সচেতন করা? দেখুন, খুব ছোট্ট করে একটি হলো যে প্রাইস অফ ফ্রিডম, এটি আপনার জানাবার দায়িত্ব শুধু সরকারের না, প্রত্যেকটা স্কুলে কলেজে এটি কিন্তু অবশ্য পাঠ্য হওয়া উচিত। হোয়াট ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম এবং গণহত্যা, প্রত্যেকটা স্কুল কলেজে। ভালো কথা বলছেন উনি। দ্বিতীয় বিষয়টা হলো জেনোসাইডাল ম্যাপ, প্রত্যেকটা স্কুলে কিন্তু, যেটা আমরা তৈরি করেছি ওয়ার্কশপ থেকে, আমরা 2004 সালে তৈরি করেছি জিপিএস ম্যাপ, প্রত্যেক জায়গায় আপনার পাঠানো উচিত জেনোসাইড ম্যাপ। প্রতিদিন তারা ম্যাপ দেখবে, অন্য ভূগোল পড়তে হলে জেনোসাইড ম্যাপ পড়তে হবে, তাছাড়া কিন্তু পাস হবে না। এটি অবশ্যই হওয়া উচিত। এইটি না করলে, এবং কি কারণে, কি আত্মপরিচয়ের কারণে বাঙালি জাতি 71-এ যুদ্ধ করেছিল এবং প্রাইজটা দিয়েছিল, তার সেটাও জানা দরকার। শহীদের স্বপ্ন জানলেই শহীদদের আপনার যে আপনার লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারবে জাতি। এক কথা আমি বলবো, রাজনৈতিক নেতারা এটা যে অনুভব করেন না তা না, কিন্তু কখনো এই বিষয়ে তারা ওইভাবে কোনো কার্যক্রম গ্রহণ করেন। আমি একটা কথা বলে আজকে শেষ করি। আমাকে জনাব তোফায়েল আহমেদ ফোন করেছেন, যিনি সবাই না জানেন যে আজকে গণহত্যা দিবসের, এবং উনি একটা স্মরণ করছিলেন। আপনার খেয়াল আছে কিনা, ওই যে একটা সভা হয়েছিল নির্মূল কমিটির, সেখানে শাহরিয়ার, তারপরে আমি জুনায়েদ আহমেদের বইটা নিয়ে আলাপ করেছিলাম, এবং জনাব তোফায়েলকে বলেছিলাম যে আপনি রাজনীতিবিদ, আপনি একটা সংসদ সদস্য, আপনি একটা মুক্তিযোদ্ধা। আমরা গণহত্যার বারবার বলছি যে একটা দিবস হওয়া উচিত, হাত ধোয়া দিবসকে দেশে পালন করেন, আপনি গণহত্যার দিবস করতে পারেন না আপনারা? তোফায়েল সাহেব আমার এখনো মনে আছে, উঠে একটা কথা বলেছিলেন, আমি মুনতাসির মামুন, আমি খুব লজ্জিত, আমি রাজনীতিবিদ, আমি কিন্তু এটা একটা বড় ব্যাপার মনে করি। বলছেন আমি একজন রাজনীতিবিদ, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এর সঙ্গে সংযুক্ত। আমার কেন এই কথাটা মনে হয়নি? তিনি নিজেই বললেন যে আমার কাছে খুব লজ্জা লেগেছে, আমি খুব বোধ করছি, মানে আমার খুব কষ্ট লাগছে, আমি সংসদে যে আজকে কথাটা তুলব। আমি বললাম তাহলে আপনার এখানে বক্তৃতা দেওয়ার দরকার নেই, আপনি চলে যান। উনি 5 মিনিট বলে সংসদে গেলেন। সংসদে গিয়ে তিনি একটা আবেগ বক্তৃতা দিলেন। এই কথা তো আগেও আলোচনা হচ্ছে, এবং তারপরে একটা মর্মস্পর্শী বক্তৃতা দেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উনি কিন্তু এর আগেও বিএনপি আমলে কিন্তু পার্লামেন্টে একটা চমৎকার ভাষণ দিয়েছেন এই সম্পর্কে। এবং সংসদের সবাই একটা সিদ্ধান্ত প্রস্তাব, এবং এটা কয়েকদিন আলোচনা হয়,
এবং প্রায় 60 জন অংশ নেয় এবং এটা একটা সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়, তারপর আপনি গণহত্যা দিবসটা পেয়েছেন। সেই কারণে বলছি এটা দায়িত্ব তো প্রাথমিক যারা রাজনীতি করেন তাদের, দ্বিতীয় আমাদের যারা শিক্ষকতা যুক্ত, আমরা দুপক্ষই ব্যর্থ হয়েছি। অনেক ধন্যবাদ, কিন্তু দুঃখিত যে এই যে আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানবার ডেফিনেটলি ছিল, দর্শকরা আরো সমৃদ্ধ হতেন, কিন্তু সময় সংক্ষেপের জন্য শেষ করতে হচ্ছে। দর্শক, এখানে আর কথা বাড়াবো না। যাদের কথা শোনার জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছিল তারা বলেছেন, আমাদের সবার প্রত্যাশা বাংলাদেশের সব নাগরিক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তির সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন হবেন। এই প্রত্যাশা রেখেই আজকের 21 রাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।